তারেক জিয়ার কাছে হাত জোর অনুরোধ, দেশ চালাতে পারবেন না আপনি ফিরে যান, কিন্তু আপনি আরেকটা জুলাইয়ের আগমন আপনি ঘটাবেন না। ও রে ভাই, শিলংয়ের এক সাওয়া এলো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সে সব কলকাঠি নাড়িয়ে যাচ্ছে। খাম্বা রাজা তারেক সংসদে তার পুতুল হয়ে বসে রয়েছে, আর ইন্ডিয়ার ইশারায় সবাই এখন নেচে চলেছে। মুখে তাদের গণতন্ত্রে বুলি রয়েছে, আরে নয়া পল্টনের মোড়ে একটা দল রয়েছে, মুখে তাদের গণতন্ত্রে বুলি রয়েছে। গানটা শুনে কেউ হয়তো আনন্দে দুলছেন, কেউ বা খুশি হচ্ছেন, হাসছেন, আর কেউ বা উজ্জীবিত হচ্ছেন। আর আমি হচ্ছি চিন্তিত, মারাত্মক ভাবে চিন্তিত হচ্ছি, কারণ গত জুলাই আপনারা সবাই দেখেছেন। আমার কাছে মনে হয় যেন আরেকটা জুলাই সমাগত। কি দরকার ছিল? কেন এরকম হবে? আমার রাষ্ট্রনায়কদের মধ্যে যদি সবচেয়ে বেশি শ্রদ্ধা করে থাকি, তিনি হচ্ছেন জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, আর তারই সন্তান, তাদেরই সন্তান তারেক জিয়া এখন ক্ষমতায়। আনন্দিত হওয়ারই তো কথা ছিল, কিন্তু কি হতে চলেছে দেশে? আল্লাহ না করে যদি আরেকটা জুলাই হয়, তার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আরেকটা জুলাই হলে আন্দোলনকারীরা গতবারে যে ভুল করেছে সে ভুল আর করবে না, অথবা আরেকটা জুলাই প্রতিহত করতে যারা চাইবে তারা হয়তো আরো বলিষ্ঠভাবে প্রতিহত করার চেষ্টা করবে। মাঝখানে ভিকটিম হবে সাধারণ মানুষগুলো। গত জুলাইতে কি দেখেছি সেই ভয়াবহ বর্ণনা কিছু চিত্র তুলে ধরে রেখেছি। আমার কলিগরা সহযোগিতা করেছিলেন, অনেকগুলো টাকা দিয়েছিলেন, শতভাগ টাকা তাদেরকে পৌঁছে দিয়েছি নিজের খরচে, নিজের সামর্থ্যে যা ছিল তাও চেষ্টা করেছি করার জন্য। আর তার পরিণতিতে কি কি দেখেছি তা আমার এই বক্তব্যে পরেই ভিডিওটা আমি আবার লিঙ্ক করে দিচ্ছি। আজকে সকালে আমি সেই ভিডিওটা আবার শুনছিলাম, আর ফিরে গেছিলাম সেই জুলাইতে। যা ভয়াবহতা দেখেছি। তারেক জিয়ার কাছে হাত জোর অনুরোধ, দেশ চালাতে পারবেন না আপনি ফিরে যান, কিন্তু আপনি আরেকটা জুলাইয়ের আগমন আপনি ঘটাবেন না, প্লিজ আপনি ঘটাবেন না। দেশ যেন আরেকটা জুলাই ফিরে না পায়, অবস্থা যেন আর ভয়াবহ না হয়, সে থেকে আপনার কাছে করজোর অনুরোধ, আপনি সেটাকে রক্ষা করুন এবং সে মতো চিন্তা ভাবনা করে সচেতনতার সাথে দেশটাকে পরিচালিত করুন। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা অনন্তর, আল্লাহ হাফেজ। স্মরণ করি সেই সময়ের কথা যখন মুগ্ধা হাসপাতাল, পিজি হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল ঘুরে কোটা ভিক্টিমদের বিজনেস কার্ড দিয়ে আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তৃপ্তিনীর ফাউন্ডেশনের দাতাদের কাছে চিরকৃতজ্ঞ, যাদের সহযোগিতায় আমরা ভিক্টিমদের কাছে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি। রব্বুল আলমীকে ধন্যবাদ জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ দানের জন্য। আমরা দাতাদের কথা দিয়েছিলাম তাদের দানের শতভাগ ভিক্টিমদের কাছে পৌঁছে দেব, কথা রাখতে পেরেছি। আমরা প্রতিটি ভিক্টিমদের বাড়িতে নিজস্ব খরচে গিয়েছি। ঢাকার বাইরে মাইক্রো ভাড়া করে আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে ভিক্টিমদের সাথে দেখা করে তাদের প্রাপ্যতা পৌঁছে দিয়েছি। গাড়ি ভাড়া থেকে শুরু করে সকল আনুষঙ্গিক খরচগুলো আমরা নিজেরাই বহন করেছি। ভিক্টিমদের কথা আর কি বলবো, ওদের অবস্থা সচক্ষে না দেখলে, ওদের পরিবারের আকুতি না শুনলে প্রকৃত অবস্থাটা অজানাই রয়ে যাবে। প্রতিটি ভিক্টিম এক একটা স্মৃতি। 37 বছর বয়সী বাবুল মিয়া 6টি বোনের একটি মাত্র ভাই, 1.5 বছর বয়সী একটি বাচ্চার বাবা, যার পেটে গুলি ঢুকেছে। মনে হয় পুরো পেটটাই সিরা ফাড়া। গলায় পাইপ দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে, আর নাভির নিচে পাইপ দিয়ে ময়লা নির্গত হচ্ছে। বোনেরা পালাক্রমে হাসপাতালে থাকছে। সদ্য বিবাহিত মেয়ের স্বর্ণটুকু বন্ধক দিয়ে ভাইয়ের চিকিৎসা শুরু করেছে। বর্তমানে চিকিৎসা ফ্রি হলেও বেশ টাকা যাচ্ছে ঔষধের জন্য। আমরা মাত্র 1.5 লক্ষ টাকা দিতে পেরেছি। 20 বছর বয়সী ছোট্ট আবির তার ভাইয়ের মুরগির দোকান পরিষ্কার করে বন্দুক নিয়ে ভাবির বাসায় সকালে নাস্তা করতে যাচ্ছিল। সকাল 9টা, রাস্তা একেবারে ফাঁকা। যাত্রাবাড়ির কোনো সমস্যা ছিল না। পুলিশ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? জবাব দিলে বলে, যা, তাড়াতাড়ি যা। মাত্র 5 হাত দূরত্বে যাওয়া মাত্রই পিছন থেকে গুলি। বন্ধুর তৎক্ষণাৎ মৃত্যু, আর আবির হাসপাতালে। আবিরের একটা পা শুকিয়ে চিকন হয়ে যাচ্ছে। আবির জানে না সে তার স্বাভাবিক জীবন ফিরে পাবে কিনা। বিশ্বব্যাংকের নিরাপত্তা প্রহরী রাকিবের কথা আর কি বলবো। গরিব কিন্তু শিক্ষিত পরিবার, আতিথেয়তা মনে রাখার মতো। রাকিবের একটা পা চিকন হয়ে যাচ্ছে। রাকিব বুঝে গেছে সে আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। সুজান মোল্লার কথা না বললেই নয়। 1 লক্ষ টাকার অপ্রত্যাশিত চেক পেয়ে আনন্দে কেঁদে কেঁদে কত কথা বলেছে। মোবাইল ও ফ্লেক্সি লোডের দোকান দিবে। আমরাও আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসি। অন্ডকোষে গুলি, যা কখনো বের করা যাবে না। গতকাল জানতে পেরেছি ওর একটি পা একেবারে অচল হয়ে গিয়েছে। আমরা যতবার আব্দুল হাকিমের কাছে গিয়েছি সে অচেতন, কমাতে আছে।
কতদিন থাকবে ঠিক জানি না। তার বাসায় গিয়ে একই অবস্থা, তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। বাসায় সে কম অবস্থায় আছে। টাকা পয়সা সরকারের তরফ থেকে বা যেখানে অনুদান যা পেয়েছে তার ছোট ভাই লুটিপুটে খেয়েছে। আব্দুল হাকিমের পরিবারের অবস্থাটা বোঝানো একেবারেই অসম্ভব। নোয়াখালী ও ঢাকার ক্যাম্পের বাজারের একই নামে দুজন পারভিন, উভয়ই অন্ধত্ব বরণ করেছে। উভয়ের স্বামীদের আমরা অটোরিকশা কিনে দিয়েছি। ঢাকার পারভিন আর কোনো যোগাযোগ করেনি, কিন্তু নোয়াখালীর পারভিনের বদান্যতার জুড়ি নেই। আমাকে ও আমার স্ত্রীকে আব্বা ও আম্মা বলে ডাকে। যাত্রাবাড়িতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওর বাঁধ ভাঙা কান্না এবং পরবর্তীতে কৃতজ্ঞতার ভাষা কানে বাজে। ওর স্বামীর বাড়ি বরিশালের শিকারপুরে। ওরা বর্তমানে সেখানে একটা ঘর বানাচ্ছে। ঋতুমায়ের নির্দেশক্রমে গতকাল আরও 20,000 টাকা বিকাশ করে পাঠালাম। সাথে সাথে স্বামী টিন কিনতে চলে গিয়েছে বলে জানালো। একটা একটা করে সবার কথা বলা উচিত ছিল। ক্ষমা চাচ্ছি, সময়ের অভাবে বলা হলো না। শুধু মনে হয় আমি যদি ওদের কারো মতো ভিকটিম হতাম তাহলে আমার জীবনটা কিভাবে কাটতো, আমার পরিবারের অবস্থাটা কি দাঁড়াতো। জাতি হিসেবে আমরা ওদের কতটুকু মূল্যায়ন করতে পারছি এবং ভবিষ্যতেই বা কতটুকু মূল্যায়ন করতে পারবো, সে প্রশ্ন থেকে গেল। আমাদের দাতা বোন ও ভাইয়েরা, আমরা কথা রেখেছি। তোমাদের টাকাটা শতভাগ ওদের পৌঁছিয়ে দিয়েছি। প্রতিটি চেকের নম্বর সহ তোমাদের সাথে শেয়ার করেছি। পরিশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা জীবনটাকে নতুনভাবে চিনতে সহায়তা করেছ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পথ চলায় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।